কেরালার ছোট্ট শান্তিপূর্ণ গ্রাম প্লাচিকাভু। মাত্র 232 জনের এই গ্রামে ক্রাইম বলতে শুধু ফল আর হাঁস মুরগি চুরি বাদে কিছুই ছিল না। কিন্তু হঠাৎই শুরু হয় মৃত্যুর ভয়ঙ্কর এক খেলা। বুগিম্যান নামের এক নৃশংস সিরিয়াল কিলার। আমেরিকার বিখ্যাত সাইকোপ্যাথ বুগিম্যানের মতো একের পর এক খুন করেই চলেছে। কে এই কপিক্যাট কিলার? এই মৃত্যুর খেলার কি আদৌ কোনো শেষ আছে? তাছাড়া এর সাথে ককাচি নামের পৌরাণিক জীবেরই বা কি সম্পর্ক? টানটান উত্তেজনা, জটিল সব রহস্য আর চমৎকার স্টোরি টেলিং সহ আজ উপস্থাপন করছি সদ্য রিলিজ হওয়া কান্নাডা মুভি ডিটেকটিভ উজ্জ্বলন। মুভির শুরুতে দেখানো হয় উজ্জ্বলনের বিয়ের জন্য স্নেহলতার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে এসেছে তার মা লীলা ও বাবা নারায়ণ। মেয়ে রাজি থাকলেও স্নেহলতার বাবা অশোক বিয়েতে রাজি ছিল না, কারণ এত বড় হয়েও উজ্জ্বলন অন্ধকারে বাইরে বের হতে ভয় পায়, কোনো কাজ করে না, একটা লাইব্রেরি আর দোকান চালায়, পার্ট টাইম মানুষের হারিয়ে যাওয়া মুরগি খোঁজে, এই যা। তাছাড়া গ্রামের মানুষও তাকে সম্মান দেয় না। উজ্জ্বলনের বাবা নারায়ণ প্রতিবাদ করে বলে উজ্জ্বলন প্লাচিকাভু পুলিশকে ক্রাইম সলভ করতে সাহায্য করে। অশোক বলে আর প্লাচিকাভু পুলিশ, এরা হলো দুনিয়ার সব থেকে নির্বোধ মানুষ, আর তাদের মধ্যেও সব থেকে নির্বোধ হলো এসআই সচিন। সিন শিফট হয় আর আমরা এসআই সচিনকে দেখতে পাই। সচিন গ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে নিউজ ইন্টারভিউয়ের প্র্যাকটিস করছে, আর তাকে সাহায্য করছে কনস্টেবল কুট্টি পিল্লাই ও অজয়। সচিন কুট্টি পিল্লাইকে বলে বাজারে যদি উজ্জ্বলনের সাথে দেখা হয়ে যায় তাহলে কোনো কথা না বলতে, নয়তো উজ্জ্বলন ইন্টারভিউ সম্পর্কে জেনে যেতে পারে। কুট্টি পিল্লাই জানায় আজ উজ্জ্বলন বাজারে নেই, কারণ সে অরিবিন্দনের নেকলেস চুরির কেস সামলাচ্ছে। সচিন জিজ্ঞেস করে এটা আবার কখন হলো? কুট্টি পিল্লাই উত্তর দেয় আমরা জেনেই বা কি করে ফেলতাম, তাই আর জানায়নি। সচিন বলে তাও ঠিক। দৃশ্যপট পরিবর্তন হয় উজ্জ্বলনের কাছে, যে এখন হারিয়ে যাওয়া নেকলেস খুঁজতে ব্যস্ত ছিল। সে কিছু একটা বুঝতে পেরে অরিবিন্দনকে জানায় নেকলেস এখন পর্যন্ত কোথাও যায়নি, ওটা বাড়িতেই আছে। সাথে সাথেই অরিবিন্দন তার ভাইয়ের কলার চেপে ধরে জিজ্ঞেস করে চেইন কোথায়। উজ্জ্বলন তাড়াতাড়ি বলে ওঠে আরে এ তো চোর না, আসো আমার সাথে। সে তাদের নিয়ে বাইরে চলে আসে। তারপর একটি বিড়াল কোলে তুলে নিয়ে বলে এই যে চোর। বিড়াল চকচকে জিনিস খুব পছন্দ করে। উজ্জ্বলন প্রথমে ঢুকেই লোম ও পায়ের ছাপ দেখে বুঝে গিয়েছিল চোর আসলে কে। অরিবিন্দন জিজ্ঞেস করে কিন্তু নেকলেস? উজ্জ্বলন উত্তর দেয় ওটা ওটা নারিকেলের উপর পড়ে আছে। সেখান থেকে বের হয়ে উজ্জ্বলন বাজারে পৌঁছে পরিচিত কয়েকজনের সাথে কথা বলে। তারপর নিজের ভাঙাচোরা লাইব্রেরিতে এসে বসতেই স্নেহলতা এসে বলে উজ্জ্বলন আমি রাজি। উজ্জ্বলন ভ্রুকুচকে জিজ্ঞেস করে কিসের রাজি? স্নেহলতা উত্তর দেয় নারায়ণ কাকা আমার বাবাকে আমাদের বিয়ের প্রস্তাব দিয়েছে, বাবা রাজি না হলেও আমি রাজি। উজ্জ্বলন নিজের মায়ের দিকে তাকাতেই তার মা তাকে চুপ থাকতে বলে। রাতে খাওয়ার সময় তার মা বলে খেতে খেতে ষাঁড়ের মতো হয়ে গিয়েছিস, এভাবে আর কতদিন? নারায়ণ উজ্জ্বলনের পক্ষ নিয়ে কথা বলতে গেলে তাদের স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া লেগে যায়, যেটা দেখে উজ্জ্বলন জোরে ধমক দিয়ে তাদের থামতে বলে। তার মাকে বলে আমি পুলিশকে সাহায্য করি, গ্রামবাসী আমাকে কি বলে ডাকে জানো? নারায়ণ উত্তর দেয় রক্ষাকর্তা। উজ্জ্বলন বলতে থাকে এখন হয়তো আমি ছোটখাটো চুরির কেস সামলাচ্ছি, কিন্তু দেখবে খুব শীঘ্রই এমন একটা কেস আসবে যেটা আমার ও এই গ্রামের ভাগ্য বদলে দেবে। তখন উজ্জ্বলনের মা লীলা বলে ওঠে তো রক্ষাকর্তা, গিয়ে বারান্দার লাইটটা বন্ধ করে দিয়ে আসো তো। উজ্জ্বলন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে আমি একা এই অন্ধকারে? তারপর বলে আমি কেন, আমার বাবাও বন্ধ করতে পারবে। বাবা যাও তো লাইট বন্ধ করে দাও। পরের দিন প্লাচিকাভু পুলিশ গ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে একটি লোকাল নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিল। তারা বলে 1965 সাল থেকে তাদের থানা কেরালার মধ্যে 1 নম্বরে আছে। এখানে ক্রাইম নেই বললেই চলে, একটাই চোর আছে আন্থিকুরডান, তাও সে চুরি করতে গেলেই ধরা পড়ে যায়। এত শান্তির একটাই কারণ এখানকার মানুষ একে অপরকে চেনে ও শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমি এসআই সচিন প্রতিজ্ঞা করছি যতদিন আমি ও আমার টিম আছি প্লাচিকাভু এমনই থাকবে। সেদিন রাতেই স্নেহলতার বাবা অশোক পথ দিয়ে যাওয়ার সময় কাকতাড়ুয়ার মতো পোশাক পরা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে ভাবে হয়তো এটাই নতুন কোনো ফ্যাশন ট্রেন্ড। সে যখন চলে যেতে চায় তখন সেই লোকটা অশোকের পথ আটকে দাঁড়ায়, তারপর তাকে মাটিতে ফেলে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। পরের দিন সকালে গ্রামের মানুষ ক্ষেতের মাঝখানে ভিড় জমিয়ে ফেলে। স্নেহলতা ও তার পরিবার লাশের পাশে কাঁদছিল। আমরা দেখতে পাই সেই লোকটা খুবই নৃশংসভাবে অশোককে খুন করেছে। খুনটা এতটাই নৃশংস ছিল যে পুলিশও ভয় পেয়ে গিয়েছে। কনস্টেবল অজয় বলে মনে হচ্ছে সচিন স্যারের ইন্টারভিউয়ের কথাগুলো কেউ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এটা যেহেতু গ্রামের প্রথম খুন তাই পুলিশদের কেউ জানেই না কি কি প্রসিজার ফলো করতে হবে। সচিন আস্তে করে বলে কেউ গিয়ে উজ্জ্বলনকে খবর দাও। একটা বাচ্চা সাইকেল চালিয়ে লীলা বিলাসে গিয়ে উজ্জ্বলনকে ডাক দেয়। উজ্জ্বলন ডাক শুনেই বুঝে যায় কেস এসেছে। সে নিজের ওয়াকম্যান নিয়ে একদম সেজে গুজে ক্রাইম সিনে হাজির হয়। উজ্জ্বলন লাশের উপর থেকে কাপড় সরাতে বলে।
তারপর লাশ দেখে চুপচাপ ভিড় থেকে সরে এসে শচীনকে ভিড় কমিয়ে ফেলতে বলে। সে আর সামলাতে না পেরে হড়হড় করে বমি করে দেয়, কারণ সেও কখনো লাশ দেখেনি। উজ্জ্বলন জানতে পারে দক্ষিণী সবার প্রথমে লাশ দেখেছে। সে বেহুশ এবং বর্তমানে হসপিটালে ভর্তি। উজ্জ্বলন জিজ্ঞেস করে ফরেন্সিকে খবর দেওয়া হয়েছে। শচীন বলে এখনো দেওয়া হয়নি, দেব। উজ্জ্বলন উত্তর দেয় পরে, আমি বলে দেব তখন দিও। সে নিজের ওয়াকম্যানে গান শুনতে শুনতে লাশ সহ ক্রাইম সিন পর্যবেক্ষণ করতে শুরু করে। সে শচীনকে জানায় ক্ষত দেখে মনে হচ্ছে কাজটা কোনো হাতুড়ি জাতীয় বস্তু দিয়ে করা হয়েছে, আর অশোকের ঘড়িটা 9টা বাজতেই বন্ধ হয়ে গিয়েছে। খুব সম্ভবত ওইটাই মার্ডার টাইম। কথাগুলো বলতে বলতেই উজ্জ্বলনের নজর পড়ে কিছু জিনিসের উপর। সে বলে এই বিড়িটা প্লাচিকাভুর সব থেকে বড় বিড়িখোরের, আর এই প্যারাগনের চপ্পল যেটা আমারই কিন্তু মন্দির থেকে চুরি হয়ে গিয়েছিল। তার মানে এর পেছনে একজনই আছে। শচীন জিজ্ঞেস করে কে? উজ্জ্বলন উত্তর দেয় গ্রামের একমাত্র চোর আন্থিকুরডান। দৃশ্যপট পরিবর্তন হয় আন্থিকুরডানের কাছে, যে নারিকেল চুরি করছিল। সে নিচে এসে এত মানুষ দেখে অবাক হয়ে যায়। শচীন বলে তাকে থানায় যেতে হবে। আন্থিকুরডান উত্তর দেয় বিকেলে সে নিজেই চলে যাবে, কিন্তু শচীন জানায় এক্ষুনি যেতে হবে। আন্থিকুরডান কারণ জানতে চাইলে শচীন উত্তর দেয় মার্ডার কেসে। আন্থিকুরডান অবাক হয়ে বলে নারকেলের মার্ডার কেসে? শচীন উত্তর দেয় না, অশোকের মার্ডার কেসে। আন্থিকুরডান তো ভীষণ অবাক। সে বলে ওঠে উজ্জ্বলন বললেই আমাকে খুনি বানিয়ে দেবেন নাকি? তখন উজ্জ্বলন একে একে প্রমাণগুলো হাজির করে, সাথে এটাও বলে যে অশোক তার ব্যাংক লুট থামিয়েছে, পুরনো দেশি মদের ব্যবসা বন্ধ করেছে। খুন করতে এটাই যথেষ্ট নয় কি? শচীন তাকে ধরে নিয়ে চলে যায়। কেউ তালি বাজাচ্ছে না দেখে উজ্জ্বলন বলে ওঠে তালি বাজানো লাগবে না। সাথে সাথেই সবাই তালি দিয়ে ওঠে। এ যেন চাচার পাতে ডাল দিন। পরের দিন থেকে প্লাচিকাভু আবারও নিজের আগের রুটিনে ফিরে যায়, আর উজ্জ্বলনের ঝুলিতে জমা হয় আরো একটা সলভ কেস, তাও আবার মার্ডার কেস। একদিন উজ্জ্বলন গ্রামের বটতলায় বসে বসে আড্ডা দিচ্ছিল। তখনই তার ছোটবেলার বন্ধু কুরিয়ান কোরিয়া থেকে ফিরে আসে, যাকে সবাই কুরিয়ান বলে ডাকে। কুরিয়ান জিজ্ঞেস করে উজ্জ্বলন আজ ক্লাবে যাবে কিনা। উজ্জ্বলন রাজি হয়ে যায়। রাতে উজ্জ্বলন ভয়ে ভয়ে কুরিয়ানের সাথে বাইরে বের হয়। কুরিয়ান বলে অশোক চাচার ব্যাপারে শুনলাম, বিশ্বাসই হচ্ছে না যে আমাদের গ্রামে এমন হয়েছে। উজ্জ্বলন উত্তর দেয় ভয় পাস না, ওই দিনই খুনিকে জেলে ভরে দিয়েছি। কুরিয়ান বলে ওঠে অন্ধকারে তো তুই ভয় পাস, আমি না। আমরা দেখতে পাই সেই সিরিয়াল কিলার একটু দূরেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। পরের দিন উজ্জ্বলন এক চাচির বাড়িতে আসে, কারণ তার ছাগল নাকি চুরি হয়ে গিয়েছে। উজ্জ্বলন এই ছাগল গুমের ইনভেস্টিগেশন করতে গিয়ে নিজের অন্য প্যারাগন চপ্পলটি খুঁজে পায়। সে বলে ওঠে তার মানে ও ফিরে এসেছে। এদিকে নিউজে বলা হয় অশোক মার্ডার কেসে যাকে ধরেছিল অর্থাৎ আন্থিকুরডান, সে জেল থেকে পালিয়ে গিয়েছে। তাই এখন থেকে সবারই সতর্ক থাকা উচিত। অন্যদিকে গ্রামে অনুষ্ঠান চলছিল। দিবাকরণ সিগারেট খাওয়ার জন্য উঠতে গেলে তার ওয়াইফ তাকে মানা করে দেয়, কিন্তু দিবাকরণ বলে আমার কুষ্টিতে লেখা আছে আমি 89 বছর পর্যন্ত বাঁচব, চিন্তা করো না। সে সিগারেট খাওয়ার জন্য অনুষ্ঠানের জায়গা থেকে কিছুটা দূরে সরে আসে। তারপর সিগারেট ধরায়, আর তখনই তার উপর পেছন থেকে হামলা করে সেই কিলার। শচীন, উজ্জ্বলন ও নারায়ণ তখন কুরিয়ানের ভাঙা প্রেম নিয়ে গল্প করতে ব্যস্ত ছিল। এমন সময় কনস্টেবল অজয় এসে জানায় আরো একটা খুন হয়েছে। তারা দ্রুত ক্রাইম সিনে উপস্থিত হয়। উজ্জ্বলন খুব ভালোভাবে পর্যবেক্ষণ শেষে বলে এই খুনি আর আগের খুনি একই জন, খুনের প্যাটার্ন একই রকম, পার্থক্য শুধু এইবারের ক্ষতগুলো আরো বেশি গভীর এবং বেশ সময় নিয়ে মারা হয়েছে। শচীন জিজ্ঞেস করে এটা কি আন্থিকুরডানের কাজ? ও তো পালাতক। উজ্জ্বলন উত্তর দেয় না, অশোক ও দিবাকরণ দুজনই লোকাল, এদের একে অপরের সাথে কোনো কানেকশন নেই। কাজটা আন্থিকুরডান করেনি। দেখে মনে হচ্ছে এটা কোনো সিরিয়াল কিলার যে অন্ধকারে একা থাকা গ্রামবাসীদের টার্গেট করছে। উজ্জ্বলনের কথা শুনে কিছু গ্রামবাসী প্রচন্ড ভয় পেয়ে যায়। তাদের মতে পুলিশ উজ্জ্বলনের সামনে লেজ নাড়তে ব্যস্ত, এদের দিয়ে কিছুই হবে না। তার থেকে মেম্বার চণ্ডীকে কল করি, সেই কিছু একটা করতে পারবে। পরের দিন সকাল সকাল প্লাচিকাভু থানায় ঊর্ধ্বতন কর্মকর্তা হাজির হন। শচীন বলে আসলে আমাদের থানায় এত বড় কেস ইনভেস্টিগেশন করার মতো পর্যাপ্ত সুবিধা নেই। পাশ থেকে মেম্বার খোঁচা দিয়ে বলে ওঠে আর তার সাথে যোগ্যতাও নেই। সিদ্ধান্ত নেওয়া হয় বাইরে থেকে অফিসার এসে ইনভেস্টিগেশন করবে। দৃশ্যপট পরিবর্তন হয়। একটি হলুদ জিপ গ্রামে প্রবেশ করে, আর সেখান থেকে বের হয় কেসের ইনভেস্টিগেটিং অফিসার শম্ভু। মেম্বার শম্ভুকে কিছু কথা বলার জন্য আহ্বান জানায়। উজ্জ্বলন সেখানে ছিল না, কারণ সে তখনও ছাগল খুঁজতেই ব্যস্ত। শম্ভু বলতে শুরু করে আমি জানি আপনারা ভয় পেয়ে আছেন। 1957 সালে এই রকম ঘটনা আমেরিকাতেও ঘটেছিল। লোকেরা সেই সিরিয়াল কিলারের নাম দিয়েছিল বুগিম্যান। এখন আমাদের এখানেও একটা দেশি বুগিম্যান চলে এসেছে। মনে আছে আমরা বলতাম যে সকল ছোট বাচ্চা
বাচ্চারা ভাত খায় না তাদের ককাচে নিয়ে যাবে, বুগিম্যানও তেমনই। যারা রাতে একা বের হয় বুগিম্যান তাদের মেরে ফেলে। আমেরিকা তাদের বুগিম্যানকে ধরতে পারেনি, কিন্তু আমরা নিশ্চয়ই পারবো। আমাকে আপনাদের কাছে নতুন মুখ মনে হতে পারে, কিন্তু আমি এর আগেও বেশ কয়েকবার এই গ্রামে এসেছি। এই গ্রামটা আমার খুব পছন্দ, তাই যখন শুনলাম এখানে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে তখন নিজেই রিকোয়েস্ট করে এখানে চলে আসলাম। চিন্তা করবেন না, আমি আছি। গাড়িতে যাওয়ার সময় শচীন শম্ভুকে জানায় পুলিশ হেডকোয়ার্টারে ছোট্ট একটা রুম, সেখানে শম্ভু থাকতে পারবে না, তাই সে শম্ভুর জন্য একটা বাড়ির ব্যবস্থা করেছে। তারা সরাসরি থানায় চলে আসে। শচীন শম্ভুকে কেস ব্রিফিং করতে শুরু করে। তারা প্রথমে ভেবেছিল খুনি বোধ হয় আন্থিক উড্ডান, কিন্তু দ্বিতীয় খুন হওয়ার পর তারা বুঝতে পারে এটা আন্থিক উড্ডানের কাজ নয়। শম্ভু যখন জিজ্ঞেস করে তারা কিভাবে জানলো আন্থিক উড্ডান খুনি নয়, তখন শচীন নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারে না। শম্ভু বলে সমস্যা নেই, আমরা আবারও ইনভেস্টিগেশন শুরু করব। আন্থিক উড্ডান সহ গ্রামের প্রত্যেকেই আমাদের সন্দেহের তালিকায় থাকবে। বুগিম্যান যেহেতু রাতে একা বের হওয়া মানুষদের খুন করছে, তাই 6:30টার মাঝেই সকলকে দোকানপাট বন্ধ করে 7:30টার আগেই বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দিয়ে দাও। আর গ্রামের প্রত্যেকটা রাস্তার উপর নজর রাখো, কখন কে যাচ্ছে কখন কে আসছে আমার সব তথ্য চাই। এদিকে উজ্জ্বলন চা খেতে এসে টিভিতে শুনতে পায় রিপোর্টার জমন শম্ভুর কথা বলছে। কুরিয়ান উজ্জ্বলনকে বলে শম্ভু তো এসেই গ্রামের সবার মন জয় করে নিল। এরই মাঝে চণ্ডী এসে উজ্জ্বলনকে শম্ভুর সাথে তুলনা করতে শুরু করে। চণ্ডী ইচ্ছে করেই উজ্জ্বলনকে খোঁচাচ্ছিল। সে বলে শম্ভু না এলে অশোক দিবাকরণের পর না জানি কে মরত। উজ্জ্বলন বলে ওঠে তুই মরলে ভালো হতো। দোকানদারও চণ্ডীকে থামতে বলে। উজ্জ্বলন রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে বাড়িতে তার মা লীলা কিছু একটা খুঁজে চলেছে। উজ্জ্বলন এসে জিজ্ঞেস করে মা কি খুঁজছে। নারায়ণ জানায় তার চাচির বাড়ির চাবি। উজ্জ্বলন চাবি খুঁজে দিয়ে লীলাকে জিজ্ঞেস করে চাবি দিয়ে কি করবে। লীলা জানায় নতুন পুলিশ অফিসার শম্ভু ওই বাড়িতেই থাকবে। লীলা চাবি নিয়ে যেতে গেলে উজ্জ্বলন বলে আমি যাচ্ছি। লীলা ভাবছিল উজ্জ্বলন বোধহয় তাকে সাহায্য করতে চাইছে, কিন্তু আসলে তো সে শম্ভুকে তার প্রতিপক্ষ ভেবে তার উপর নজর রাখছিল। উজ্জ্বলন যখন শম্ভুর গাড়িতে উকিঝুঁকি মারছিল তখনই শম্ভু সেখানে চলে আসে। তারা বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে একে অপরের সাথে পরিচিত হয়। উজ্জ্বলন বলে এখানকার পুলিশরা সব কাজেই আমাকে ডাকে। তার কথার প্রেক্ষিতে শম্ভু উত্তর দেয় এখন থেকে আর তোমাকে আমাদের লাগবে না। তাদের কথোপকথন থেকে আমরা বুঝতে পারি তারা অলরেডি একে অপরকে নিজেদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলেছে। কথাবার্তার এক পর্যায়ে শম্ভু বলে ওঠে সে এখন ফ্রেশ হবে। উজ্জ্বলন যেন এখান থেকে চলে যায়। স্বাভাবিকভাবেই উজ্জ্বলনের কথাটা পছন্দ হয় না, তারপরও সে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পুলিশরা বুগিম্যান ও কারফিউ সম্পর্কে লিফলেট দিচ্ছিল। শচীন উজ্জ্বলনকে লিফলেট দিতে গেলে সে সেটা ছিঁড়ে ফেলে দেয়, কিন্তু উজ্জ্বলনের মা কাগজটা নিয়ে নেয়। উজ্জ্বলন শচীনকে জিজ্ঞেস করে শম্ভু কেমন মানুষ। পেছন থেকে তার মা জবাব দেয় খুব ভালো মানুষ, সকালে মর্নিং ওয়াকের সময় আমাকে দোকান খুলতে সাহায্য করেছে, আমার সাথে তো দাঁড়িয়ে একটু কথাও বলে গেল। সেও উজ্জ্বলনকে শম্ভুর সাথে তুলনা করে খোঁচা দেয়। এরই মাঝে উজ্জ্বলন একটি বাচ্চাকে জিজ্ঞেস করে তারা সবাই কোথায় যাচ্ছে। বাচ্চাটি বলে ক্ষেতের মাঝখানে শম্ভু স্যার কি যেন করছে সেটা দেখতে। দেখা যায় শম্ভু অশোকের মার্ডার স্পটে ইনভেস্টিগেশন করতে এসেছে। শচীন ও উজ্জ্বলন শম্ভুকে ব্যঙ্গ করে এবং নিজেদের প্রশংসা নিজেরাই করে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছিল। ফরেনসিক এক্সপার্ট জানায় প্রপার পুলিশ প্রসিজার ফলো না করায় তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। শম্ভু বলে তাহলে একটাই উপায়, খুনের মোটিভ জানার জন্য আগে ভিকটিম সম্পর্কে জানতে হবে। শম্ভু একে একে সবার কাছ থেকে অশোক ও দিবাকরণ সম্পর্কে তথ্য নিতে থাকে। তার ও উজ্জ্বলনের পাল্লা কিন্তু থেমে নেই। সে যখন কসরত করে তখন উজ্জ্বলন ব্যঙ্গ করে শান্তি খুঁজতে থাকে। শম্ভু তো উজ্জ্বলনের কাজও খেয়ে নিয়েছে। এই যেমন উজ্জ্বলন জিজ্ঞেস করে রঘুর নাকি কলার কাঁদি হারিয়ে গিয়েছে। রঘু উত্তর দেয় শম্ভু স্যার তো সকালেই খুঁজে দিল। এদিকে শম্ভু তখন কর্নফ্লেক্স খেতে খেতে নিউজ দেখছিল। শম্ভু আপেলের টুকরোগুলো সাজিয়ে রাখছে, মানে তার ওসিডি থাকতে পারে। পরের দিন সকালে এক্সারসাইজ করার সময় শম্ভু সেই ছাগলটি খুঁজে পায় যেটা উজ্জ্বলন এতদিনেও খুঁজে পায়নি। মানে শম্ভু উজ্জ্বলনের মান সম্মান সব শেষ করে দিচ্ছে। এদিকে থানায় শম্ভু কেস নিয়ে আলোচনা করছিল। শচীন তো কোনো কিছুই বলতে পারে না, শুধু শম্ভুদের আলোচনা থেকে জানতে পারে খুনি হয়তো কোনো সাইকোপ্যাথ। সে তৎক্ষণাৎ উজ্জ্বলনের কাছে এসে বলে ওরা বলছে খুনি নাকি সাইকোপ্যাথ। তখন উজ্জ্বলন তাকে নিজের একটি নোটবুক দিলে দেখা যায় উজ্জ্বলন সেটা আগেই ক্র্যাক করে ফেলেছিল। উজ্জ্বলন বলে শম্ভু তার থেকে অনেক পিছিয়ে আছে। তখনই তারা খেয়াল করে শম্ভু হাতে একটা টিফিন নিয়ে উজ্জ্বলনের বাড়ির দিকেই আসছে। দৃশ্যপট পরিবর্তন হয়। শম্ভু আসলে উজ্জ্বলনের বাবা নারায়ণের জন্য মুরগি রান্না করে এনেছে। শচীন আস্তে করে সেখান থেকে কেটে পড়েছিল।
শম্ভু নারায়ণকে জিজ্ঞেস করে, অশোকের স্ত্রী বলছিল সেদিন রাতে অশোক নাকি আপনার সাথে দেখা করতে আসছিল, এ সম্পর্কে কিছু জানেন নাকি? নারায়ণ উত্তর দেয়, আমরা মাঝে মাঝেই রাতে একসাথে একটু নেশা পানি করতাম। তাছাড়া অশোক মারা যাওয়ার 2 দিন আগেই উজ্জ্বলনের সাথে তার মেয়ে স্নেহলতার বিয়ের প্রপোজাল দিয়েছিলাম, হয়তো সেই বিষয়ে কথা বলতে আসছিল। শম্ভু অবাক হয়ে বলে, বিয়ের কথা রাতে বলতে আসবে কেন? নারায়ণ জানায় অশোকের কাছে দিনরাত কোনো ব্যাপার ছিল না। এবার শম্ভু জিজ্ঞেস করে, দিবাকরণ যেই অনুষ্ঠানে মারা গেল সেটার ডেকোরেশন নাকি আপনিই করেছিলেন? অর্থাৎ শম্ভু নারায়ণকে সন্দেহ করছে, কিন্তু নারায়ণ সেটা বুঝতে না পেরে উত্তর দেয়, হ্যাঁ আমিই করেছিলাম। শম্ভু আবারও জিজ্ঞেস করে, দিবাকরণ মারা যাওয়ার দিন আপনি কখন বাড়ি ফিরেছিলেন? এবার আর উজ্জ্বলন সহ্য করতে না পেরে বলে ওঠে, আপনি আমার বাবাকে খুনি ভাবছেন নাকি? পুরো বিষয়টি বুঝতে পেরে নারায়ণের তো হিচকি উঠে যায়। শম্ভু উত্তর দেয়, আমি তো ভাবছি না, তুমি ভাবছো নাকি? উজ্জ্বলন বলতে থাকে, সেদিন বাবা আমার আর সুজিন স্যারের সাথে ক্লাবেই ছিল। শম্ভু বিদায় নিয়ে যাওয়ার সময় উজ্জ্বলনকে একটু বাইরে আসতে বলে। সে বাইরে এলে শম্ভু বলে, আমি তো শুধু জানার জন্য জিজ্ঞাসাবাদ করছি, এত সিরিয়াস হওয়ার কোনো কিছু নেই। আর হ্যাঁ, আমি ছাগলটা খুঁজে দিয়েছি, তাও আবার বাড়ির পেছন থেকেই। কি উজ্জ্বলন, তুমি চুরি করে তুমিই খোঁজো? খুনিও তুমিই নও তো? উজ্জ্বলন শুধু শম্ভুর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সেদিন রাতেই বুগিম্যান আরো একজনকে খুন করে লাশটি গ্রামের বটগাছে ঝুলিয়ে দেয়। লাশটা অরিবিন্দনের, যার নেকলেস উজ্জ্বলন খুঁজে দিয়েছিল। স্বজনদের আহাজারি আর গ্রামবাসীর দীর্ঘশ্বাসে পরিবেশটা ভারী হয়ে উঠেছিল। অল্প সময়ের মধ্যেই উজ্জ্বলনও সেখানে উপস্থিত হয়ে যায়। সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শম্ভু ও ফরেন্সিক এক্সপার্ট জোসেফের কথা শুনতে থাকে। জোসেফ জানায় কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, হয়তো কিলার গ্লাভস পরেছিল আর জায়গাটাও পরিষ্কার করা হয়েছে। তবে একটা বিষয়, এখানে প্রায় 25টা ফুটপ্রিন্ট থাকলেও একটা বেশ আলাদা। লেটেস্ট ফুটপ্রিন্ট একজোড়া রানিং শুয়ের। সেই ফুটপ্রিন্ট থেকে আমরা কাদার স্যাম্পল পেয়েছি। কাদাটা এখানকার নয়, বেশ গাঢ় রঙের, যেমনটা জঙ্গলে পাওয়া যায়। লাশের গায়েও এমনই কাদা পাওয়া গিয়েছে। এর অর্থ এই যে খুনটা এখানে নয়, বরং অন্য কোথাও করা হয়েছে। পরে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে আপনার দেওয়া নাম বুগিম্যান তার বেশ পছন্দ এবং সে খুন করাটা এনজয় করতে শুরু করেছে। জোসেফ আরো জানায়, এত উপরে লাশ টানানো মানে কিলার বেশ ফিট। উজ্জ্বলনের কিছু একটা সন্দেহ হয়। সে ভিড় থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে একটি জায়গায় বসে জোসেফের কথাগুলো মেলাতে শুরু করে। যেমন কিলারের মতো শম্ভুও বেশ ফিট, সেও রানিং শু ব্যবহার করে, হাতে গ্লাভস পরে এবং জোসেফের বর্ণনা করার সময় শম্ভু নার্ভাস হয়ে কলমও ফেলে দিয়েছিল। এছাড়া শম্ভু নিজেই বলেছিল যে সে এর আগেও অনেকবার এই গ্রামে এসেছে। সব যেন খাপে খাপে মিলে যাচ্ছে। উজ্জ্বলন ভিড়ের সামনে গিয়ে বলে ওঠে, সিরিয়াল কিলার শম্ভু স্যার নিজেই। সবাই অবাক হয়ে যায়, এমনকি তার মা নিজেই বলে ওঠে, উজ্জ্বলন পাগল হয়ে গিয়েছে নাকি? সবাইকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে উজ্জ্বলন বলে, গ্লাভস আর রানিং শু তো শম্ভু স্যার ব্যবহার করে। শম্ভু উত্তর দেয়, গ্লাভস আমি না, আরো 4-5 জন ব্যবহার করে। এছাড়া কাজটা তো কাপড় দিয়েও করা সম্ভব। আর রানিং শু শহরের যে কোনো দোকানে নর্মাল দামেই পাওয়া যায়। এছাড়া ফিট বডি তো নারায়ণেরও আছে, সেও তো হতে পারে খুনি। উজ্জ্বলন থতমত খেয়ে গেলেও বলতে থাকে, আপনি প্রথম দিন বলেছিলেন আপনি এর আগেও গ্রামে এসেছিলেন। সঠিকভাবে বলতে গেলে আপনি 2 বার এসেছেন। এছাড়া অরিবিন্দনের লাশ যে বেডশিট দিয়ে ঝুলানো, সেটা আমাদের আউট হাউসের। শম্ভু প্রতি উত্তরে বলে, কত মানুষই তো গ্রামে আসে যায়, এর মানে তো এই না যে লীলা বিলাসে যেই আসবে সেই খুনি। এছাড়া এই বেডশিট আমি আউট হাউসে কখনো দেখিনি। সে নারায়ণকে জিজ্ঞেস করে নারায়ণ দেখেছে কিনা। নারায়ণও না বলে। শম্ভু মুচকি হেসে বলে, তোমার দেওয়া প্রমাণ থেকে আমি একটা থিওরি দিচ্ছি, শু আর গ্লাভস যে কারোর হতে পারে, কিন্তু অরিবিন্দনের মতো ভারী শরীরের মানুষকে নারায়ণের মতো কেউই ঝুলাতে পারবে। আর বেডশিট সেটাও তোমাদের আউট হাউসের। অতএব বলা যায় বাপে খুন করে আর ছেলে কেস সলভ করে। শম্ভু বলতে থাকে, এভাবে নিজের বেসলেস চিন্তা ভাবনা পাবলিকের সামনে বললে পাবলিক পাগল ভাববে। সুযোগ পেয়ে চণ্ডী আবারও উজ্জ্বলনকে খোঁচা দেয়, কিন্তু শম্ভু তাকে থামিয়ে দিয়ে বলে, বলতে হবে তুমি বেশ ভালো, 5 মিনিটেই কেমন কিলার খুঁজে দিলে। উজ্জ্বলন উত্তর দেয়, আর আপনিও বেশ ভালো, 5 মিনিটেই কেমন গল্প ঘুরিয়ে দেন। শম্ভু উজ্জ্বলনকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, বলে উজ্জ্বলনও কেস সলভ করতে থাকুক, সে এখানেই আছে। অর্থাৎ এবার অফিসিয়ালি শম্ভু ও উজ্জ্বলন একে অপরের শত্রু হয়ে গেল। এদিকে বুগিম্যানও তার শিকারের আশায় ওত পেতে আছে। কাহিনী শিফট হয় উজ্জ্বলনের ছোটবেলায়। নারায়ণ দাসা নামের উজ্জ্বলনের কাজিনকে গল্প শোনাচ্ছিল আর উজ্জ্বলন বসেছিল।
লীলা এসে তাদের খাবার খেয়ে নিতে বললে উজ্জ্বলন যেতে চায় না। তখন লীলা বলে ওঠে, ঠিক আছে, খাওয়া লাগবে না, ককাচি এসে নিয়ে গেলে তখন বুঝবে। সাথে সাথে নারায়ণ তাদের সাথে নিয়ে খেতে বসে পড়ে। উজ্জ্বলন বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি ককাচির কথা শুনেই খেতে বসে গেলে কেন? তুমি কি ককাচি বিশ্বাস করো? ভয় পাও? নারায়ণ উত্তর দেয়, ভয় পাবো কেন? তাছাড়া ককাচি আমাদের বয়সী মানুষকে ধরে না, ধরে তোমাদের মতো বাচ্চাদের যারা বাবা মায়ের কথা শোনে না, ঠিক মতো খাবার খায় না। নারায়ণ আসলে উজ্জ্বলনদের ভয় দেখাতে চাইছিল। সে বলতে থাকে, তারা যখন ছোট ছিল তখন একবার ককাচি গ্রামের কিছু দুষ্টু বাচ্চাদের ধরে নিয়ে গিয়েছিল। এরপর থেকে কেউই আর তাদের দেখেনি। উজ্জ্বলন জিজ্ঞেস করে, মানে ককাচি সত্যিই আছে? নারায়ণ উত্তর দেয়, অবশ্যই, আমি নিজে দেখেছি। এবার উজ্জ্বলন জিজ্ঞেস করে, ককাচি আসলে বুঝবো কিভাবে? নারায়ণ উত্তর দেয়, মাটির গন্ধ বদলে যায়, প্রথমে পেছনে পায়ের শব্দ পাবে, পরক্ষণেই সামনে, খুবই ভয়ঙ্কর জীব। নারায়ণ খাওয়া শেষে উঠে চলে গেলে উজ্জ্বলন দাসাকে বলে তারা আজ রাতে ককাচির নিয়ে যাওয়া বাচ্চাদের খুঁজতে বের হবে। দাসা রাজি হচ্ছিল না, কিন্তু উজ্জ্বলন তাকে জোর করতে শুরু করে। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন উজ্জ্বলন দাসাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। হঠাৎ উজ্জ্বলন পড়ে যায়, কিন্তু যখন উঠে দাঁড়ায় তখন দাসাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। দাসাকে যেন গিলে ফেলেছে অন্ধকার। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন উজ্জ্বলনের গায়ে প্রচন্ড জ্বর। সে দাসার কথা জিজ্ঞেস করলে জানতে পারে কাল রাত থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খুঁজেও কেউ আর দাসাকে পায়নি। সেদিন থেকেই উজ্জ্বলন অন্ধকার ভয় পায় ককাচিকে। তার দুঃস্বপ্নই যেন বুগিম্যান হয়ে ফিরে এলো। নিউজে দেখাচ্ছিল কিভাবে উজ্জ্বলন শম্ভুকে দোষারোপ করছিল এবং গ্রামবাসীরা উজ্জ্বলনের বিপক্ষে। নারায়ণ টিভি বন্ধ করে দেয়। উজ্জ্বলন তার বাবার দিকে তাকিয়ে বলে, সবাই আমাকে ভুল বুঝলেও তুমি আমার পাশে ছিলে, আছো এবং থাকবে আমি জানি। নারায়ণ উত্তর দেয়, সত্যি কথা হলো গ্রামের কেউই তোকে সম্মান করে না, তোর বাপ বলে আমাকেও সম্মান দেয় না। এত সত্য উজ্জ্বলন সামলাতে না পেরে বাইরে চলে যায়, আর তখনই ইলেকট্রিসিটিও চলে যায়। অন্ধকারে উজ্জ্বলন দেখে বুগিম্যান দাসাকে ধরে রেখেছে। লীলা চলে আসায় উজ্জ্বলন নিজের দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারে। এদিকে পুলিশ নারায়ণ সম্পর্কে রঘুকে জিজ্ঞাসাবাদ করছিল। রঘু জানায় নারায়ণ যুবক থাকাকালে অনেক মারামারি করত, তারপর বিয়ে করতেই একদম ভালো হয়ে যায়। উজ্জ্বলন হওয়ার পর তো আরো ভালো হয়ে গিয়েছে। সব তথ্য নেওয়ার পর শম্ভু চলে যেতে গেলে রঘু জিজ্ঞেস করে, হঠাৎ উজ্জ্বলন সম্পর্কে জিজ্ঞেস করছে কেন? শম্ভু উত্তর দেয়, এমনি। কিন্তু রঘুর মনের সন্দেহ যায় না, সে ধরেই নেয় হয়তো নারায়ণই বুগিম্যান। এদিকে থানায় এসে শম্ভু শচীনকে নির্দেশ দেয় 6টার আগে গ্রামের সবাইকে জড়ো করতে। শচীন সাহস নিয়ে শম্ভুকে জিজ্ঞেস করে, স্যার আমাদের কি সব রানিং শু পরা লোকেদের জিজ্ঞাসাবাদ করা উচিত? শম্ভু উত্তর দেয়, খুনি কি এখনো জুতো রেখে দিয়েছে নাকি? যে কেউ বললেই তোমার মতো এসআই র্যাঙ্কের পুলিশের কি লাফালাফি করা মানায়? নিজের প্রশংসা শুনে শচীন আনন্দে আত্মহারা হয়ে উত্তর দেয়, কিছু মনে করবেন না স্যার, উজ্জ্বলন তো পাগল। দৃশ্যপট পরিবর্তন হয়। গ্রামের সবাই এক জায়গায় জড়ো হয়েছে। তারা একে একে জানায় সবাই খুব ভয়ে ভয়ে থাকছে। নারায়ণ আসতেই তারা সবাই তার থেকে দূরে সরে দাঁড়ায়। কিন্তু শম্ভু সবার উদ্দেশ্যে বলতে থাকে, কিলার এখনো ধরা পড়েনি, সবার উচিত সতর্ক থাকা। মনে রাখবেন গ্রামের সকলেই সাসপেক্ট, খুনি যে কেউ হতে পারে খুনি এখন এই মুহূর্তে আমাদের সাথে এই রুমেই উপস্থিত। সবাই একসাথে নারায়ণের দিকে তাকায়, অর্থাৎ সবার সন্দেহ নারায়ণের দিকে। থানা থেকে বের হতেই শচীন জিজ্ঞেস করে, উজ্জ্বলন আসলো না যে? নারায়ণ জানায়, লীলা ও উজ্জ্বলন বাড়িতে, আমি কিছুদিন ওকে বাড়ি থেকে বের হতে মানা করেছি। কথা শেষ করে নারায়ণ যখন বাড়ি ফিরছিল তখন কেউই তার সাথে বাড়ি ফিরতে চাইছিল না, যেন সেই বুগিম্যান। নারায়ণ থানা থেকে সোজা উজ্জ্বলনের কাছে চলে আসে। সে উজ্জ্বলনকে বলে, আমি বুঝতে পারছি আমার কাল ওভাবে কথা বলা উচিত হয়নি। যে যাই বলুক, তুই কিন্তু কিলারকে খুঁজে বের করবি, আমি আছি তোর সাথে। উজ্জ্বলন বলে, গ্রামের সবাই তোমাকে সন্দেহ করছে তাই না? নারায়ণ উত্তর দেয়, প্লিজ আসল খুনিকে খুঁজে বের কর। উজ্জ্বলন বলতে থাকে, আমার সন্দেহ এখনো শম্ভু স্যারের উপরেই। হঠাৎ কিছু একটা শব্দ হয়, দেখা যায় আন্থিকুর্ডান সেখানেই রয়েছে। নারায়ণ জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? আন্থিকুর্ডান উত্তর দেয়, আমি তো জেল থেকে পালিয়ে আপনার গোয়ালেই লুকিয়েছিলাম। নারায়ণ তক্ষুনি শচীনকে জানাতে চাইলে উজ্জ্বলন তাকে আটকায়, বলে, আগে শোনো তো ও কি বলতে চাই। আমরা জানতে পারি সেদিন বুগিম্যান যখন জঙ্গলে অরিবিন্দনকে খুন করছিল তখন আন্থিকুর্ডান তাকে দেখে ফেলে এবং সুযোগ বুঝে পালিয়ে আসে। সে বলে বুগিম্যান বস্তা পরা ছিল আর তাতে অদ্ভুত সব আঁকিবুকি করা ছিল। আমরা দেখি উজ্জ্বলন ও নারায়ণের সাথে কুরিয়ান ও শচীনও যুক্ত হয়েছে। কুরিয়ান জিজ্ঞেস করে, সব তো শুনলাম, কিন্তু এরপর কি?
উজ্জ্বলন উত্তর দেয়, কোনো ক্রাইম সিনই পারফেক্ট হয় না, শম্ভু নিশ্চয় কোনো না কোনো ক্লু তো রেখেই আসবে। সে শচীনকে বলে, কোনোভাবে কি পোস্টমর্টম রিপোর্টের ফটোকপি পাওয়া যাবে না? শচীন উত্তর দেয়, আগামীকাল পেয়ে যাবে। এরপর শুরু হয় আসল খেলা। শম্ভু বেরিয়ে যেতেই উজ্জ্বলনের কথা মতো আন্ধিকুরডান তার চোরাই পদ্ধতি ব্যবহার করে শম্ভুর বাড়িতে ঢুকে প্রমাণ খুঁজতে শুরু করে। তার গাফিলতির কারণে একটি টপ পরে ভেঙে গিয়েছিল। এদিকে উজ্জ্বলন যখন পোস্টমর্টম রিপোর্ট চেক করছিল তখনই শম্ভু ফিরে আসে। কুরিয়ান বলে ওঠে, শম্ভু তো চলে এলো, আন্তিকুরডান কোথায়? অন্যদিকে শম্ভু লক দেখেই বুঝতে পারে কেউ ভেতরে ঢুকেছে। সঠিক সময়ে আন্তিকুরডান বেরিয়ে আসে, কিন্তু ভাঙা টপ দেখে শম্ভু কনফার্ম হয়ে যায় যে সত্যিই কেউ ভেতরে এসেছিল। সে যখন ভাঙা টপ ফেলতে আসে তখন উজ্জ্বলনের সাথে তার চোখাচোখি হয়ে যায়। উজ্জ্বলন বুঝে যায় শম্ভু সব জেনে ফেলেছে। সে আন্তিকুরডানকে বলে আজ রাতে আরো একবার শম্ভুর বাড়িতে যাবে, যখন শম্ভু বাড়িতেই থাকবে। তার আগে তারা জঙ্গলে অর্থাৎ ক্রাইম সিনে ইনভেস্টিগেশন করতে চলে আসে। খুঁজতে খুঁজতে আন্তিকুরডান একটি গাছে বস্তার টুকরো খুঁজে পায়। উজ্জ্বলন শচীনকে দায়িত্ব দেয়, যেভাবেই হোক ফরেনসিক যেন এই টুকরোটা খুঁজে পায়। পরের দিন পুলিশ খেতে ইনভেস্টিগেশন করতে আসে। এক ফাঁকে শচীন বলে ওঠে, জঙ্গলের দিকটা খুঁজে দেখলে হয় না? জঙ্গলে খোঁজাখুঁজির নাম করে সে বস্তার টুকরোটা খুঁজে পাওয়ার নাটক সাজিয়ে প্ল্যান কমপ্লিট করে ফেলেছিল। সেদিন রাতে আবারও কুরিয়ান ও উজ্জ্বলন জঙ্গলে যায়। কুরিয়ান অনেক ভয় পাচ্ছিল, যদি বুগিম্যান তাকে মেরে ফেলে তখন। এক ফাঁকে উজ্জ্বলন অন্যদিকে চলে যায়। এদিকে আন্তিকুরডান উজ্জ্বলনের কথা মতো আবারও শম্ভুর বাড়িতে এসেছে। জঙ্গলে হঠাৎ উজ্জ্বলনের টর্চ কাজ করা বন্ধ করে দিতেই আশেপাশে কুরিয়ান নেই, আর তখনই সে বুগিম্যানকে দেখতে পায়। উজ্জ্বলন পালাতে গিয়ে নিচে পড়ে যায়। বুগিম্যান তার হাতুড়ি দিয়ে উজ্জ্বলনকে মারতেই যাবে, এমন সময় কুরিয়ান তাকে ডেকে ওঠে আর উজ্জ্বলন জানে বেঁচে যায়। তারা এতটুকু কনফার্ম হয়ে গিয়েছিল যে শম্ভু অন্তত বুগিম্যান নয়। রাতের ঘটনায় উজ্জ্বলন অসুস্থ হয়ে পড়েছিল। লীলা তার কাছে গিয়ে বলতে থাকে, তুমি কি করছো আমি জানি না, কিন্তু আমার যেন তোমাকে এই অবস্থায় দেখতে না হয়। উজ্জ্বলন বলে, মা, শম্ভু স্যারের ব্যাপারে আমি ভুল ছিলাম, আমার মনে হয় না আমি আর এই কেসটা সলভ করতে পারবো। লীলা তাকে বলে, যদি কেউ বুগিম্যানকে ধরতে পারে সে একমাত্র তুমি। মায়ের কথায় উজ্জ্বলন নতুন করে সাহস ফিরে পায়। দৃশ্যপট পরিবর্তন হয় পরের দিন সকালে। থানায় বস্তার টুকরোর ফরেনসিক রিপোর্ট থেকে তথ্য নিয়ে তারা 3টি খুনের স্থান বের করে ফেলে। অন্যদিকে উজ্জ্বলনও একই জিনিস বের করে ফেলেছে। তারা দুইজনই প্যারালালি আলাদা আলাদাভাবে একই জিনিস বের করতে শুরু করে। যেমন উজ্জ্বলন বের করে খুনগুলো রাত 9টা থেকে 10টা এবং 2 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই হয়েছে। শচীন উজ্জ্বলনকে জিজ্ঞেস করে, তাহলে খুনি কি এই 2 কিলোমিটারের ভেতরেই রয়েছে? একই প্রশ্নের জবাব শম্ভু থানায় দেয়, বলে খুনি নিশ্চয়ই অন্য কোথাও চলে যাবে। শম্ভুকে তার সঙ্গী জিজ্ঞেস করে, ওই 2 কিলোমিটারের মধ্যের বাড়িগুলো খুঁজে দেখলে হয় না? শম্ভু উত্তর দেয়, তাহলে কিলার সতর্ক হয়ে প্রমাণ নষ্ট করে দিতে পারে। অন্যদিকে উজ্জ্বলন জানায় কিলারের ওসিডি আছে, কারণ সে মাথার এক পাশে আঘাত করলে ঠিক অপর পাশেও একই জায়গায় আঘাত করে, মানে কিলার একটা প্যাটার্ন ফলো করছে। সে শচীনকে একটি বই দিয়ে বলে, আরো একটা কথা, শম্ভু স্যার কিন্তু এমনি এমনি বুগিম্যান নাম দেয়নি। কিলার হয়তো বুগিম্যানের অনেক বড় ভক্ত বা নিজেকেই সে বুগিম্যান মনে করে। শচীন বলে, মার্ডারগুলোর মধ্যে তো কোনো সময়ের প্যাটার্ন নেই, তাহলে আমরা বুঝবো কিভাবে যে পরবর্তী খুন কখন হবে? উজ্জ্বলন উত্তর দেয়, খুন করার পর যখন এর তৃপ্তি কাটতে শুরু করে তখনই কিলার আবারও খুন করতে বের হয়। অন্যদিকে থানায় শম্ভুও একই কথাই বলছিল। উজ্জ্বলন বলে, প্রতিদিনই পুলিশি পাহারা থাকে, আমরা ওকে উতলা করে তুলবো, এতে কিলার নিশ্চয়ই কোনো ভুল করবে যেটা আমাদেরকে তার পর্যন্ত নিয়ে যাবে। সে শচীনের মাধ্যমে শম্ভু পর্যন্ত এই আইডিয়া পৌঁছে দেয়। শম্ভু আশেপাশের থানা থেকেও পুলিশ আনতে বলে, যাতে পুরো গ্রামে পুলিশ ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেদিন থেকে পুলিশি পাহারা আরো বেশি কড়াকড় হয়ে যায়। একের পর এক দিন কেটে যেতে থাকে। ইনভেস্টিগেশনও কিন্তু থেমে নেই। এমনই একদিন রাতে কুট্টি পিল্লাই ও অজয় একসাথে পাহারা দিচ্ছিল, কিন্তু হঠাৎ করেই কুট্টি পিল্লাইয়ের বাথরুমে যাওয়ার দরকার হয়। অজয় তাকে একা যেতে দিতে চাইছিল না, কিন্তু কুট্টি পিল্লাই তাকে আশ্বস্ত করে তার কাজে চলে যায়। কুট্টি পিল্লাইয়ের কেমন যেন সন্দেহ হচ্ছিল। সে টর্চ দিয়ে আশেপাশে দেখার চেষ্টা করে, আর তখনই বুগিম্যান অজয়ের উপর অ্যাটাক করে দেয়। দৃশ্যপট পরিবর্তন হয়। বুগিম্যান অজয়কে মেরে ফেলেছে। জোসেফ জানায় তারা এবারও কোনো প্রমাণ খুঁজে পায়নি, কিন্তু যেহেতু এবারের ভিকটিম একজন পুলিশ অফিসার, তাই একটু হাতাপাই নিশ্চয় হয়েছে। তারপরও এটা একটা ডেড এন্ড। জোসেফের সাথে কথা শেষে শম্ভু শচীনের কাছে আসে, যে নিজের এতদিনের সঙ্গীর মৃত্যুতে বেশ ভেঙে পড়েছিল। শচীন বারবার বলছিল, অজয়কে একা ছাড়া উচিত হয়নি, আমার সাথে থাকা উচিত ছিল।
এরই মাঝে উজ্জ্বলনও সেখানে উপস্থিত হয়। শচীন উজ্জ্বলনকে দেখতেই রাগে ফেটে পড়ে। তার প্ল্যানের কারণেই তো আজ তারা অজয়কে হারালো। অজয়ের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। শচীন তখনও উজ্জ্বলনের উপর রেগেছিল। উজ্জ্বলন ও শম্ভুর একবার চোখাচোখি হয়, তবে আজ আর কোনো প্রতিযোগিতা নেই কোনো রাগ। উজ্জ্বলন বাইরে এসে শম্ভুর সাথে কথা বলে। শম্ভু উজ্জ্বলনকে সান্ত্বনা দিয়ে বলে শচীনের কথা শুনে মনে কষ্ট না নিতে। উজ্জ্বলন তাকে জিজ্ঞেস করে পোস্টমর্টম থেকে কি কিছু পাওয়া গিয়েছে। শম্ভু বলে কিছুই পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছে। যদি কিছু বের করতে না পারি তাহলে কেস অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। তারা দুইজনের কেউই এই কেসের কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না। পরের দিন সকালে আবারও উজ্জ্বলনের ডাক পড়ে, অর্থাৎ আরও একটা খুন হয়েছে। আমরা জানতে পারি এবারের ভিকটিম চণ্ডী। তবে জোসেফ বলে আগের 4টি খুনের তুলনায় এটা অনেক তাড়াহুড়ো করে করা এবং অনেকগুলো মিস্টেক হতে হতে থেকে গিয়েছে। কিলার মনে হচ্ছে তার ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। এভাবেই চলতে থাকলে এটাই হবে তার শেষ খুন। অন্যদিকে জোসেফের কথাগুলো বুগিম্যান চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। সেদিন রাতেই সে আবারও শিকারে বের হয়। বুগিম্যান খেয়াল করে কেউ একজন একা একা হাঁটছে। লোকটার মুখে কালো কাপড় বাঁধা ছিল। বুগিম্যান কিছু করার আগেই লোকটা তাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালাতে শুরু করে। তারপর নিজেই থেমে যায়। লোকটা যখন কাপড় সরায় তখন দেখা যায় এটা আসলে চণ্ডী। তার মানে এটা উজ্জ্বলনদের পাতা একটা ফাঁদ, যেখানে বুগিম্যান ফেসে গিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সেখানে শম্ভু সহ বাকিরা হাজির হয়ে যায়। যখন কিলারের মুখ থেকে কাপড় সরানো হয় তখন দেখা যায় এটা যমন, প্লাচিকাভুর লোকাল নিউজ চ্যানেলের রিপোর্টার। যমনকে জিজ্ঞাসাবাদ করা হলে আমরা তার কাহিনী জানতে পারি। যমনের জন্মের সময়ই তার মা মারা গিয়েছিল। তার বাবা তাকে ছোটবেলা থেকে গৃহবন্দী অবস্থায় বড় করেছে। তার অস্তিত্ব সম্পর্কে বাইরের কেউই জানতো না। তার বাবা এমন কেন করেছিল সে জানে না, কখনো জিজ্ঞাসা করা হয়নি। তাদের বাড়ির পেছনে ছিল ফার্ম। সে ভাবতো হয়তো একদিন তাকেও একইভাবে মেরে কেটে ফেলা হবে। কিন্তু তখনই তার জীবনে একজনের আগমন ঘটে। লোকটা তাকে দেখেই তার অসহায়ত্ব বুঝে ফেলেছিল। যমন জানে না কিভাবে, কিন্তু লোকটা তার বাবাকে রাজি করিয়ে তাকে বাড়িতেই পড়াতে শুরু করে। সেই প্রথম যমন কোনো মানুষের সাথে কথা বলে, বাইরের দুনিয়া সম্পর্কে জানতে পারে। এভাবেই বছরের পর বছর কেটে যায়। কথা বলতে বলতে যমন কেসে ওঠে। উজ্জ্বলন খেয়াল করে যমন বাম হাতে গ্লাস ধরেছে। পানি খাওয়া শেষে যমন আবারও তার কাহিনী বলতে শুরু করে। লোকটা প্রতিদিনই আসতো। যমনের জন্য সে শিক্ষক কম, বাবা বেশি ছিল। কিন্তু একদিন তার শিক্ষক বলে আমি 2 সপ্তাহ আসবো না। তারপর কিছু বই দিয়ে বলে ততদিন এই বইগুলো পড়বে। সেখানেই সে বিকামিং বুগিম্যান বইটি খুঁজে পায়। সে যত বইটি পড়ছিল ততই মনে হচ্ছিল এটা তারই কাহিনী, সেই বুগিম্যান। সে আস্তে আস্তে বুগিম্যানের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। তার শিক্ষক ফিরে এসে যখন জিজ্ঞেস করে সে বইগুলো পড়েছে কিনা, তখন যমন উত্তর দেয় সবগুলো পড়িনি, শুধু ওই বইটাই বারবার পড়েছি। সে তার শিক্ষককে ডেকে এনে দেখায় ফার্মে থাকা কিছু শূকরকে সে বুগিম্যান স্টাইলে খুন করেছে। তখনই সেখানে যমনের বাবা চলে আসে। সে শূকরদের এই অবস্থা দেখে যমনকে মারতে শুরু করে আর তার শিক্ষককে বাড়ি থেকে বের করে দেয়। সেদিনের পর থেকে সে আর তার শিক্ষককে কখনোই দেখেনি। তার বাবা আবারও তাকে বন্দি করে ফেলে। এই বন্দি জীবন আর তার ভালো লাগছিল না। তাই যমন সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। কিন্তু যখন সে তার রুম থেকে বের হয় তখন দেখতে পায় তার বাবা মরে পড়ে আছে আর তাকে মেরেছে বুগিম্যান। এই বুগিম্যান আর কেউ না, তারই শিক্ষক। সে বলে আমি তোমার মাঝে নিজেকে খুঁজে পাই যমন, আজীবন মনে রাখবে, আজ থেকে তুমি স্বাধীন। দেখা যায় যমনের বাবার ভেতর তখনও কিছুটা প্রাণ বাকি আছে। শিক্ষক যমনের হাতে ভারী অস্ত্র তুলে দেয়। যমন তার এত বছরের রাগ ঘৃণা সব উজাড় করে তার বাবাকে মারতে শুরু করে। যমন শম্ভুদের জানায় সেদিনই সে গ্রাম থেকে পালিয়ে এসেছিল। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছে। অবশেষে রিপোর্টার হিসেবে প্লাচিকাভুতে যোগ দেয়। কিন্তু এখানে এসেও মানুষ তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, যার কারণে সে মানুষের সাথে পুরোপুরি কথা বলা বন্ধ করে দেয়। একদিন সে উজ্জ্বলনের লাইব্রেরিতে আসে, যেখানে সে আবারও বিকামিং বুগিম্যান বইটি খুঁজে পেয়েছিল। তার সব অতীত যেন আবারও ফিরে এসেছে। সে যেদিন শচীনদের ইন্টারভিউ নিল সেদিন এডিটর তাকে অনেক বকাঝকা করে, কারণ তার ধারণা যমন শচীনদের ওই কথাগুলো বলতে শিখিয়ে দিয়েছিল। অথচ আমরা দেখেছিলাম শচীন নিজেই স্ক্রিপ্ট লিখে মুখস্থ করেছিল। যমন যখন অফিস থেকে বাড়ি ফিরছিল তখন অশোকের সাথে তার দেখা হয়ে যায়। অশোকের সাথে ছিল তার ছেলে বিষ্ণু। অশোক একটা প্রোগ্রাম নিয়ে যমনের সাথে কথা বলছিল। বিষ্ণু দুষ্টুমি করায় অশোক তাকে হালকা মারে। যমন যেন বিষ্ণুর মধ্যে নিজেকে এবং অশোকের মধ্যে তার বাবাকে দেখতে পায়। বাড়ি ফিরে সে অনেক চেষ্টা করে নিজেকে সামলানোর, কিন্তু ব্যর্থ হয়।
সেদিন রাতেই যমন বুগিম্যান হিসেবে নিজের প্রথম খুনটা করেছিল। ওই দিন যমন বেশ শান্তিতে ঘুমিয়েছিল। দ্বিতীয় খুন করার পর আনন্দটা থ্রিলে পরিণত হয়। তারপর শম্ভু এসে তাকে বুগিম্যান নাম দিল, যেটা তার স্বপ্ন। জিজ্ঞাসাবাদ শেষে শম্ভু থানার বাইরে আসতেই উজ্জ্বলন তার কাছে এসে বলে, আপনি যখন যমনকে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন আমি কিছু জিনিস লক্ষ্য করেছি। যমন একা নয়, তার সাথে আরো একজন নিশ্চয়ই আছে। তখনই আবারও উজ্জ্বলনের ডাক পড়ে, মানে কোনো একটা সমস্যা হয়েছে নিশ্চিত। তারা যেতে যেতে উজ্জ্বলন বলতে থাকে, যমনের মতো মানুষের পক্ষে অরিবিন্দনকে মেরে ঝোলানো সম্ভব নয়। তাছাড়া অজয়ের খুন একই রকম হলেও আঘাতগুলো ভিন্ন ছিল। উজ্জ্বলন ও শম্ভু ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় কেউ দেওয়ালে লিখে দিয়েছে, যমনকে যদি রাত 10টার ভেতরে না ছাড়া হয় তাহলে এই সিরিয়াল কিলিং থামবে না। দৃশ্যপট পরিবর্তন হয়। উজ্জ্বলন ইনভেস্টিগেশন রুমে যমনের সামনে বসেছিল। সে যমনকে বলে, আমরা জানি তোমার একজন সঙ্গী আছে যে তোমাকে ছাড়া গ্রাম ছেড়ে যাবে না। সে আমাদের হুমকি দিয়েছে। তোমার কি মনে হয় সে সাকসেসফুল হবে? যমন একটা ভয়ঙ্কর হাসি দেয়। দেখা যায় অন্য বুগিম্যান তখন তার শিকার খুঁজছে। উজ্জ্বলন যমনকে বলতে থাকে, চলো তোমাকে একটা গল্প শোনাই। আমরা দেখতে পাই এই গল্পের সাথে সাথে মুভির কাহিনীও এগিয়ে চলেছে। উজ্জ্বলন বলে, একটি জঙ্গলে অনেক রকমের পশু পাখি বাস করত। তাদের মধ্যে ছিল 4 খরগোশ। তারা বেশ আরামেই ছিল, কিন্তু একদিন তাদের উপর নজর পড়ে এক বাঘের। বাঘ তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। আমরা দেখি বুগিম্যানও একটি বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। বাঘ এক সময় তাদের ঘরে ঢুকে পড়ে, কিন্তু ওভার কনফিডেন্ট বাঘ একটা জিনিস লক্ষ্য করতে ভুলে গিয়েছিল। এখান থেকে কাহিনী আরো একবার অতীতে ফিরে যায়। অন্য বুগিম্যানের লেখাটা পড়ার পর উজ্জ্বলন একটি প্ল্যান তৈরি করেছিল। অন্য কিলারটি নিশ্চয়ই কাউকে টার্গেট করবে। যেহেতু সবাই বাড়িতে থাকবে, তাই তাকে এমন একটা বাড়িকে টার্গেট করতে হবে যেটা ফাঁকা জায়গায় এবং দুর্বল মানুষ থাকে। আর এই বাড়িটা সিলেক্ট করে দেবে তারাই। অর্থাৎ কিলার যেই বাড়িতে ঢুকেছে সেখানে অলরেডি উজ্জ্বলনদের ফাঁদ পাতা। উজ্জ্বলন যমনকে বলতে থাকে, ওভার কনফিডেন্ট বাঘ জানতো না যে শিকারী ওত পেতে আছে। আর এই গল্পে শিকারী শম্ভু, যে ওই পরিবারকে বাঁচিয়ে নেয়। শম্ভু ও বুগিম্যানের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অন্যদিকে উজ্জ্বলন যমনের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি জানি তুমি যমন নও। দেখা যায় অন্য বুগিম্যানও যমনের মতোই দেখতে। কাহিনী আবারও অতীতে ফিরে যায়। উজ্জ্বলন দেয়ালে লেখাটা দেখে বলেছিল, লেখাটা একজন ডানহাতির। যমন সবসময় ডানহাতি ছিল, আর আমরা দেখেছিলাম থানায় থাকা যমন বামহাতি। উজ্জ্বলন বলতে থাকে, শম্ভু স্যার যাকে অ্যারেস্ট করেছে সে আসলে যমন, আর আমার সামনে এই মুহূর্তে যে বসে আছে সে যমনের যমজ ভাই। একই নাম, একই জীবন, শুধু মানুষ দুইজন, অর্থাৎ দুইজনই যমন, আর কাহিনীটাও দুইজনেরই। আমরা জানতে পারি অজয়কে মারার পর থেকে রিপোর্টার যমনের মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সেদিন থেকেই তার যমজ ভাই যমন হয়ে যায়। অবশেষে শম্ভু যমনকে থানায় নিয়ে আসে। মানুষ তাকে দেখতে এসেছে বিষয়টি যমন বেশ এনজয় করছিল, যেন সে কোনো একটা সেলিব্রিটি। অবশেষে কেসটা এখানেই শেষ হয়। উজ্জ্বলন বলে, যা হলো এরপর থেকে গ্রামের কেউ আর একে অপরকে বিশ্বাস করতে পারবে না। তবে আমি ডিটেকটিভ উজ্জ্বলন যতদিন বেঁচে আছি ততদিন এই গ্রাম এমনই থাকবে। এখানেই ডিটেকটিভ উজ্জ্বলন মুভিটি সমাপ্ত হয়। কিছু প্রশ্ন থেকে যায়, যার উত্তর হয়তো ডিটেকটিভ উজ্জ্বলন 2তেই পাওয়া যাবে। আচ্ছা, আমার এই মুভি সম্পর্কে একটা ক্রেজি থিওরি আছে। আসলে একটা না, দুটো ক্রেজি থিওরি আছে। সেটা হলো দাসাকে কোনো ককাচি নয়, বরং যমনের শিক্ষকই মেরেছিল। অথবা যমনের শিক্ষক উজ্জ্বলনের আত্মীয় এবং দাসার বাবা, যে ছেলে হারানোর পর গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, যার ফাঁকা বাড়িতে শম্ভু উঠেছিল। কারণ আমরা উজ্জ্বলনের ছোট লাইব্রেরিতে বিকামিং বুগিম্যানের একই বই দেখেছিলাম। আপনার কি মনে হয় কোনটি সঠিক? অথবা আপনার নতুন কোনো থিওরি থাকলে সেটাও কমেন্টে বলতে পারেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।